বাংলাদেশ ক্রিকেট অদ্ভুত তার নিয়ম, অদ্ভুত তার নিয়তি। এশিয়া কাপের আগে দুর্বল দলের কাছেই হয় তাদের ভরাডুবি। একবার নয়, দুবার নয়, বছরের পর বছর ধরে এমন ঘটনা ঘটে আসছে ক্রিকেট বোর্ড যে মনোবল বাড়ানোর জন্য এশিয়া কাপের আগে তারা ছোট দলকে বেছে নেয়। সে দলের কাছে হেরেই তাদের নাকানি চুবানি খেতে হয়। নিশ্চয়ই 2016 এশিয়া কাপের কথা মনে আছে। সেবার প্রস্তুতির আড়ালে দলের মনোবল বাড়াতে আনা হয়েছিল জিম্বাবুয়েকে, কিন্তু জয় দূর। ওই সিরিজ ড্র করে কোনো মতে মান বাঁচে টাইগাররা। 2022 এশিয়া কাপের আগেও একই প্ল্যান নেয় বিসিবি। অবশ্য সেবার আর মুখ রক্ষা হয়নি। সেই জিম্বাবুয়ের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হেরে এশিয়া কাপে নামতে হয় বাংলাদেশকে। পরের বছর 2023 এশিয়া কাপে বিসিবি হাত বাড়িয়েছিল আফগানিস্তানের দিকে, কিন্তু সেখানেও আপসেট। আফগানদের বিপক্ষে মনোবল বাড়ানো দূর, 2-1 ব্যবধানে সিরিজ হেরেই খেই হারাতে হয় টাইগারদের। এবার দোরগোড়ায় আরেক এশিয়া কাপ। পুরনো টেকনিকে মনোবল বাড়াতে বিসিবি এবার এনেছে নেদারল্যান্ডসকে। প্রশ্ন হলো, অতীত রেকর্ড মেনে আরও এক বিপর্যয়কে অপেক্ষা করছে বাংলাদেশের সামনে? এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, আপনাকে স্বাগত খেলা যোগে। যেমনটা আমরা দেখছিলাম, আসলে আফগানিস্তান, জিম্বাবুয়ে এর আগে সব কয়টা আমাদের এক্সপেরিমেন্ট ফ্লপ হয়েছে। আমরা এশিয়া কাপের আগে তাদেরকে এনেছি বটে, কিন্তু যেই লক্ষ্যণই তাদেরকে আনা হয়েছিল মনোবল বাড়ানোর জন্য, কমতিগুলো বের করার জন্য, সেগুলো কিছুই হয়নি। আমরা হার নিয়ে একটা আপসেট নিয়ে এশিয়া কাপে নেমেছি। এবারও কি নেদারল্যান্ডসের বিপক্ষে সেরকম কোনো আপসেট হবার বা আপসেটে পড়ার শঙ্কা আছে আমাদের? ধন্যবাদ। দেখুন, টি-20 খেলাতে আমরা যে কোনো সময় আপসেট ইজ জাস্ট ওয়েটিং অ্যারাউন্ড দি কর্নার। এটা হতেই পারে যে কোনো সময়। আর আমরাও কিন্তু এখনও টি-20 যদি হিসাবে আপনি নেন, তাহলে দেখবেন যে টি-20তে আমরাও কিন্তু খুব বড় মাপের দল না, যদিও আমরা টেস্ট প্লেয়িং নেশন। আমাদেরকে সেভাবে বিবেচনা নেওয়া হয় না। কারণটা হচ্ছে আমাদের পূর্ব ইতিহাস, আমাদের রেকর্ড। এবং ধরেন আমাদের এখন অবস্থান 10-এ, নেদারল্যান্ডের অবস্থান হচ্ছে 13-তে। আমরা এর থেকে নিচের টিমগুলোর সাথেও হেরেছি। তারা কারা? তারা হচ্ছে আপনার ইউএইর সাথে হেরেছি, ইউএসের সাথে হেরেছি। তাহলে হচ্ছে আমাদের রেকর্ড ইজ অলসো নট দ্যাট সিরিয়াস। যদি এখন কেউ বলে যে নেদারল্যান্ড কেন দুর্বল বাংলাদেশের সাথে বিশ্বকাপের প্রস্তুতির জন্য খেলতে গেল, এটা তাদের দেশেও কিন্তু কেউ বলতে পারে। তো তেমনটা আমরা চিন্তা না করি। আমরা যদি বলি যে বিসিবি ওয়ার ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট, এবং এই সময়টা কিন্তু আমাদের আসার কথা ছিল ভারতীয় দলের। সেই জায়গাটা ওনারা যে কোনো কারণেই আসছে না। সেই কারণে একটা মেকশিফট বলবো যে আমি একটা অ্যারেঞ্জমেন্ট বিসিবি করেছে। তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে অন্তত পক্ষে একটা আন্তর্জাতিক দলের সাথে খেলার একটা সুযোগ পেয়েছে। বাট তবে যদি আপনি বড় দলের কথা বলেন, বড় দলের সাথে অনেকগুলো জিনিস সম্পৃক্ত। এই কারণে হয়তো অনেক সময় ম্যানেজ করা যায় না। সেটা হচ্ছে তাদের শিডিউল ইজ টু হেভি, তাদের ওইটা থেকে বের করা যায় না। বড় দল আমাদের সাথে খেলতে চায় না, এমন এইটা আমি আসছিলাম সেই পয়েন্টে। অনেকে অনীহা আছে। 3 নম্বর হচ্ছে ভেরি এক্সপেন্সিভ অ্যাফেয়ার তাদের জন্য, কিছুটা টাকা পয়সার হিসাবপত্র আছে। সব মিলিয়ে আমি বলবো যে এই সুযোগটা আমরা পেয়েছি, সেই সুযোগটা কাজে লাগানো যাক। এবং নেদারল্যান্ড টিমকে আমরা যতটুক হালকাভাবে নিচ্ছি, আমার কাছে মনে হয় তেমনটা নেওয়া উচিত হবে না। এবং সেই জায়গাটায় আমাদের রেকর্ড বলে যে আমরা অনেক সময় হালকাভাবে নিয়ে অনেকে মনে করেছি যে আমরা টেস্ট প্লেয়িং নেশন, প্রবাবলি আমরা ভালো খেলে ফেলবো। সেই আচরণ আমাদের থাকা উচিত না। সবাইকে সম্মানের সাথে ফেস করা উচিত। এবং এইখানে যে আমাদের জয়ের ব্যবধানটা হবে, সেটা যেন আমরা করতে পারি এমনভাবে যে ইট গিভস ইউ কনফিডেন্স, এবং আপনি যেই প্ল্যান করে নামবেন সেই প্ল্যানটা যেন ইমপ্লিমেন্ট করতে পারি। সেই জায়গাটাই হবে আমাদের দেখার জিনিস। অবশ্যই টি-20তে 20 রান, 10 রান, 2 রানের জয়ও বিরাট জয়, এবং সেই জায়গায়ও আমরা মনে করতে পারি যে হয়তো বা জয় পেয়েছি। কিন্তু আপনি যে প্ল্যানিংগুলো থাকবে, কোন প্লেয়ার থেকে কি চাচ্ছেন, কেমনভাবে আপনি টিমটাকে গুছাবেন, সেই জায়গার অ্যাচিভমেন্ট যদি কোচ মনে করেন উনি অ্যাচিভ করেছেন, আমার মনে হবে এই ট্যুরটা উইল বি এ সাকসেসফুল ট্যুর দেন। এখানে আমাদের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক রয়েছেন নেদারল্যান্ডসের দায়িত্বে। আর সিলেটের কন্ডিশনে আসলে সবচেয়ে বড় অপোনেন্ট আমরা নেদারল্যান্ডসের পাশাপাশি রায়ান কুককেও বলতে পারি, কারণ তিনি আমাদের সব প্ল্যানগুলো জানেন, আমাদের সব কন্ডিশন, দুর্বলতা সব কিছু তার নখদর্পণে। সেক্ষেত্রে রায়ান কুকের প্ল্যানের এগেনস্টে বাংলাদেশের প্ল্যান কী হওয়া উচিত? কারণ নেদারল্যান্ডসকে তো আমরা অবশ্যই হারাতে চাইছি, আর এখানে যে কোনো আপসেট আমাদের জন্য আসলে বড় একটা ধাক্কা হয়ে যাবে এশিয়া কাপের আগে। আমি আপনার সাথে সহমত। তবে একটা জিনিস হচ্ছে, এখানে আমার মনে হয় সবচেয়ে বড় অপোনেন্ট ইজ দি রেইন। বৃষ্টির যে আভাস আছে, আপনার 30 তারিখেও বৃষ্টি আছে। প্রায় 3 ঘন্টা খেলা শুরু হওয়ার 6 থেকে 9টা পর্যন্ত বৃষ্টির আভাস, যথেষ্ট বৃষ্টি হওয়ার কথা। শুধুমাত্র আপনি 1 তারিখে অ্যাবসলিউটলি ড্রাই, ওয়েদার ফোরকাস্ট যা বলছে। আর 3 তারিখে হচ্ছে হেভি রেইন হবে আনটিল 9 o'clock। তো তাই যদি হয়, প্রথম দ্বিতীয় খেলাটা উড বি ভেরি ক্রুশিয়াল যদি আপনার সিরিজ ডিসাইডেড হয়। অ্যান্ড আপনি যেমনটা বলছিলেন, কোচ, প্লেয়ার্স অলওয়েজ চেঞ্জেবল।
তাদের হয়তো একটা ইমেজ আমাদের সামনে আছে, তাদের রেকর্ড সামনে আছে, বা দ্য ফ্যাক্ট রিমেন্স, এগুলো সব তাত্ত্বিক বিশ্লেষণের জন্য আমাদের কাছে ঠিক আছে, কিন্তু খেলার মাঠে আপনি যেদিন খেলছেন সেদিন আপনি কি খেলবেন সেইটার উপরেই কিন্তু রেজাল্টটা নির্ভর করবে। আপনি যদি আমাকে বলেন, আই স্টিল কনসিডার বাংলাদেশ টিম ইজ দি ফেভারিট, বিকজ আমরা ইদানিংকালে বেশ কিছুটা টি-20 ধাঁচের খেলায় খেলছি, সেখান থেকে আমি বলবো বাংলাদেশ ইজ ফেভারিট। বাট অবভিয়াসলি দ্য অপোনেন্টকে আমাদের ছোট করে দেখার স্কোপ নাই দুইটা কারণে। একটা হচ্ছে তারা আমাদের সাথে খুব ব্যবধানে নাই, আর দুই নম্বর হচ্ছে ইটস এ টি-20 গেম। তো সেই জায়গাটা থেকে উই হ্যাভ টু বি ভেরি সিরিয়াস। তো ওই জায়গাটা থেকে হয়তো আমি মনে করি আসলে পরিবেশ, ওয়েদার এবং আমাদের টিম সিলেকশন কি করছেন, কিভাবে করবেন, সেটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে। টিম সিলেকশন নিয়ে যদি আসলে বলছিলেন, আমরা দেখতে পেয়েছি এবারের স্কোয়াডে বাংলাদেশের এশিয়া কাপের জন্য এবং নেদারল্যান্ডস স্কোয়াডের জন্য যে একাদশ, মানে যে স্কোয়াডটা গঠন করা হয়েছে সেখানে নাহিদ রানা অ্যাবসেন্ট, এবং এটা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। নাহিদ রানা ইউএইতে একটা টি-20 ম্যাচ খেলেছিলেন, 50 রানের মতো দিয়ে 2 উইকেট পেয়েছিলেন, এরপর তাকে আর বিবেচনা করা হয়নি। নাহিদ রানাকে না নেওয়াটা আসলে বিসিবি কতটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন? তার পেস, তার অ্যাগ্রেশন, আমাদের সব কিছু আমরা দেখতে পেয়েছি এগুলো বেনিফিশিয়ারি হয় বাংলাদেশের জন্য, বাট আনফর্চুনেটলি টি-20তে সেটা তিনি করে দেখাতে পারেননি। ইজ ইট জাস্টিফাইড তাকে না নেওয়া দলে? আমি জাস্টিফিকেশনে না যেয়ে যদি আমি বলি যে আমাদের যে পেস বোলিং ব্যাটারি আপনি যদি ধরেন যেটা আছে, সেখানে তো যথেষ্ট পেস বোলার আছে। নাহিদ রানাকে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি আউট সে নাহিদ রানাকে আমাদের খুব সূক্ষ্ম বিবেচনা করে তাকে ব্যবহার করা উচিত টু প্রিজার্ভ হিম। অতিরিক্ত তাকে ব্যবহার করলে তাসকিন যেরকম ইনজুরিতে পড়েছে, কোনো এক সময় মাশরাফি পড়েছেন, তেমনটাও কিন্তু নাহিদ রানার উপরে হতে পারে। একটা নাহিদ রানা তৈরি হতে 15 বছর 10 বছর সময় লাগে। তো সেই জায়গা থেকে যদি ওনাকে না নেওয়া হয়, আমাদের যেই কজন ফাস্ট বোলার আছেন, আমার মনে হয় টি-20 জন্য দে আর ভেরি গুড অ্যান্ড আপ। বাট যদি এশিয়া কাপে যান, সেই জায়গায় পরিবেশে আপনি যে দুবাইতে খেলা হচ্ছে, সেই পরিবেশে হয়তো বা যদি এশিয়া কাপে ইফ ইউ আর প্ল্যানিং যে আপনি চ্যাম্পিয়ন হতেই হবে, নাহিদ রানা কুড বি ওয়ান অফ দি স্টেক হোল্ডার, যে তাকে আমাদের প্রয়োজন। বাট এখন যারা আছে, আমি শঙ্কায় আছি আপনি আসলে 4 জন পেস বোলার নিয়ে খেলতে পারবেন কিনা, কারণ আমাদের এই মাঠে যদি সিলেটের কথা বলেন, এখানে পেস বোলারের আধিক্যই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। লেগ স্পিনার রেকর্ড বলে যে খুব একটা এফেক্টিভ না, এবং যদি আপনি 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলেন, 5 জন বোলার নিয়ে খেলেন, এইখানের কম্বিনেশনটা কী হবে, এটা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আমাদের জন্য। আর আরেকটা সিচুয়েশন হচ্ছে আপনি 7 জন যদি নিয়ে খেলেন, দ্য 7th ম্যান উইল বি, সে কি অলরাউন্ডার হবে নাকি একজন ব্যাটসম্যান নিয়ে খেলবে? অলরাউন্ডার কথা বলছিলেন, এখানে আরও একটি প্রসঙ্গ আছে। আমরা দেখতে পেয়েছি যে আমাদের 4 জন পেসার রয়েছে, বিশেষ করে যদি তানজিম হাসান সাকিব, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, সাইফুদ্দিনকে যদি আমরা নেই, যে 5 জন পেসার আছে আমাদের, সবাই ব্যাটিংটাও ভালো পারেন। মোটামুটি ক্রুশাল টাইমে একটা 6, একটা বাউন্ডারি, এগুলো তারা আদায় করে নিতে পারেন, তারা দেখিয়েছেন। বাট নাহিদ রানার ক্ষেত্রে আসলে তিনি 0 করবেন আমরা ধরেই নিই, আমরা টেস্টে দেখেছি, ওয়ানে দেখেছি, তিনি 0 করবেন, এটা আমাদের জন্য ধরা থাকে। এটুকু একটা কারণ হতে পারে যে আসলে ব্যাটিং আউটপুটে তার কাছ থেকে আমরা পাচ্ছি না, দেখেই তাকে এবার দলে নেওয়া হয়নি। আমি আনুমানিক ভিত্তিক কোনো কথা আমি বলতে চাই না, বাট আমার কাছে মনে হয় না তেমনটা। আমার মনে হচ্ছে আমাদের পেস বোলার যারা আছেন তাদের আধিক্য থাকাতেই নাহিদ রানাকে বাইরে রাখা হয়েছে। আমি মনে করতে চাই আমার অ্যাসেসমেন্ট ইজ কারেক্ট, বাট আই মাইট বি রং অ্যাজ ওয়েল। তো আপনি যেই পেস বোলার কথা বলছেন, এখানে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, প্রথম চয়েস ইজ সাকিব, তানজিম সাকিব। হিজ অ্যাগ্রেশন ইন টি-20 ইজ, আমার কাছে ইজ এ মাইন্ড ব্লোয়িং। তার অ্যাটিটিউড, তার খেলার যে একটা ধরন, তার অ্যাগ্রেশন, এইখানে তার দরকার। হি ইজ এ ভেরি গুড হ্যান্ডি ব্যাটসম্যান। আমরা অনেক সময় হয়তো সাইফুদ্দিনকে কনসিডার করি এজ এ বেটার ব্যাটসম্যান, বাট আমার কাছে মনে হয় পাকিস্তানে আমি সাকিবের খেলাটা যেটা দেখেছি, ওয়ার হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, তার খেলা যদি আপনি দেখেন, সে যেভাবে 50 করেছে, অ্যান্ড ইট লুক লাইক দ্য হি ইজ এ প্রপার ব্যাটসম্যান। তো তাকে আমরা যদি একটু গ্রো করি, হি ইজ এ ইয়াং গাই, এবং তাকে সময় যদি দেই, তাহলে কিন্তু পরিণত হতে পারে। তো হি শুড বি ওয়ান, আমার কাছে মনে হয়। মুস্তাফিজ অলওয়েজ ইজ এ ট্রাম্প কার্ড আমাদের জন্য। তো 2 জন চলে আসলে এখন আপনি কাকে নিচ্ছেন? এখন আপনি সাইফুদ্দিনকে নেবেন, না শরীফুল, না তাসকিন? আপনি এই চয়েসটা আপনাকে হয়তো বানাতে হবে। আর যদি স্পিনারের কথা আপনি বলেন, তাহলে শেখ মাহাদি ইজ এ ভেরি হ্যান্ডি ব্যাটসম্যান অ্যান্ড এ বোলার, সেই জায়গাটায় চলে আসছে। আর স্পিন রেকর্ড, লেগ স্পিনারের যেহেতু খুব একটা এফেক্টিভনেস নাই, আমরা যা রেকর্ড থেকে দেখি যে ইন সিলেট, হয়তোবা রিশাদ সেখানে আসতে পারছেন না, বাট রিশাদ ইজ অলসো এ গুড ব্যাটসম্যান আপনি যদি ওর রেকর্ড দেখেন। সব মিলিয়ে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর দি টিম সিলেক্টার্স অ্যান্ড দি কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট স্টাফের, যে প্রথম খেলাটা কাদেরকে নিয়ে খেলছেন। আমার মনে হয় প্রথম খেলাটা আমাদের নামা উচিত উইথ দি বেস্ট 11,
তারপরের খেলাটা সিরিজ জিতার খেলা যদি হয় যে জায়গায় বৃষ্টির সংখ্যা কিছুটা কম, সেই জায়গাটাও কিন্তু একটা ভালো টিম নিয়ে খেলা উচিত কনফিডেন্সটার জন্য অবশ্যই। অ্যান্ড দেন উই ক্যান অলওয়েজ মেক সাম চেঞ্জেস। সবাইকেই তো ট্রাই করতে হবে আমাদের এশিয়া কাপে যাওয়ার আগে প্রপার 11টা তৈরি করার জন্য। অবশ্যই প্রপার 11 নিয়ে একটা আমাদের প্রতিবেদন ছিল, বাট সময় স্বল্পতা আমরা সেটা অ্যাভয়েড করে আমরা ডিসকাশন আবার একটু ফিরছি। সেটা হচ্ছে যে আমরা বোলারদের নিয়ে কথা বলছি, ব্যাটিংও আমাদের একটা জায়গায় কমতি আছে, সেটা হচ্ছে আমাদের ওপেনার। আমরা দুজন সলিড ওপেনার নিয়ে যাচ্ছি, কোনো ব্যাকআপ ওপেনার আমাদের নেই। সেক্ষেত্রে সাইফ হাসানকে আমরা বিবেচনা আনছি যদিও বা, বাট তাকে যে খেলাবে এমন কোনো নিশ্চয়তা নেই। তো তাকে আমরা দেখেছি টপ এন্ড টি-20 তিনি নেমে খেলেছেন, দারুণ 50ও করেছেন। আসলে এই যে বিকল্প ওপেনার হিসেবে সাইফের উপর ভরসা এখন কি করতে পারে টিম ম্যানেজমেন্ট, নাকি মানে তাকে একটা বাজিয়ে দেখা যেতে পারে এই নেদারল্যান্ডস সিরিজে? মানে এই এক্সপেরিমেন্টগুলোকে আমরা করতে পারি কিনা, আর এক্সপেরিমেন্ট করলে আমাদের ধরা খাওয়ার চান্স কতটা? সাইফের ব্যাপারটা যদি আমি আপনাকে বলি, সাইফকে আমি দেখেছি হি প্লেড বেটার ক্রিকেট যখন সে রংপুর রাইডার্স থেকে গ্লোবাল চ্যাম্পিয়নশিপে খেলতে গেছেন। তখন কিন্তু হি ওয়াজ এ ভেরি গুড ব্যাটসম্যান। তো পরিবেশ, প্লেয়ার, টোটাল সব এনভায়রনমেন্ট সব কিছু মিলে কিন্তু সবসময় ক্রিকেটার্সের উপরে এফেক্ট করে। কিন্তু আপনি যখন অস্ট্রেলিয়াতে ব্রিসবেনে খেলতে গেলেন তখন কিন্তু সাইফকে তেমনটা আর আমি দেখতে পাই নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। তো সেই জায়গা থেকে দেখেন কিন্তু আপনি সোহান ওয়াজ এ বেটার চয়েস দেয়ার। সোহানকে যদি আপনি ধরেন, বাট সোহানের ব্যাটিংয়ের জায়গাটা কোথায়, সেই জায়গাটা হচ্ছে নিচে মিডল অর্ডারে। ওই জায়গাটায় আমাদের কিন্তু কিছু পরীক্ষিত ছেলে প্লেয়ার এখন যারা রয়ে গেছেন, তাদের মধ্যে জাকের আলী ইজ দেয়ার এবং আপনি শামীম পাটোয়ারি, তারা কিন্তু রয়ে গেছে। তো ওই জায়গাটায় আনলেস ইউ ডু দি এক্সপেরিমেন্ট, আপনাকে যদি বেস্ট 11 বলি, আমি মনে করি না সাইফের অবস্থান আমি দেখছি ইন দি ফার্স্ট 11। আই এম সরি ফর দ্যাট যদি কেউ আঘাত পেয়ে থাকেন এটাতে। বাট ইমন অ্যান্ড আমাদের তামিম, এই দুজন কিন্তু ইজ ডুইং ওয়ান্ডারফুল। তাদেরকে সুযোগ দেওয়া উচিত। ইভেন দে ফেল রিপিটেডলি, তাদেরকে তৈরি করতে হবে। এবং দে আর, আমি মনে করি সাংঘাতিক বোল্ড ব্যাটসম্যান তারা কিন্তু নতুন একটা ধাঁচ তৈরি করেছে যে টি-20তে ইয়েস আমরা ছোট আকারের, কিন্তু স্টিল উই ক্যান হিট বিগ সিক্সেস এবং আমরা ভালো ইনিংস খেলতে পারি। আর টি-20 খেলাতে আপনাকে রিস্ক নিতে হয়, সব কিছুই অ্যাকুরেটলি করতে পারবেন তেমনটা না। সেই জায়গায় এইখানে আমি সাইফকে দেখছি না। বাট মিডল অর্ডারে হয়তো বা দেয়ার কুড বি এ চেঞ্জ। সোহানের আসার একটা সম্ভাবনা আছে, বিকজ অ্যাজ এ ক্যাপ্টেন হি প্লেড রংপুর রাইডার্স থেকে ইন্টারন্যাশনাল খেলাটায় যে সাংঘাতিক ভালো খেলেছে। এবং আপনি ব্রিসবেনে যে খেলাটা হলো আমাদের, সেই জায়গায় এই টিমের সাথে যখন গেছেন উনি, সেখানেও কিছুটা জায়গায় ভালো করেছেন। তবে স্ট্রাইকিং রেটটা ইজ নট ভেরি, কি বলবো, যে এক্সপেক্টেড ওয়ে অতটা না। তো যেহেতু একটা সুযোগ এসছে, সোহান ক্যান অলসো বি ট্রাইড, ওইখানে তাকে একটা খেলাতে ট্রাই করা যেতে পারে। বাট পয়েন্টটা হচ্ছে আপনি করবেন কি করবেন না, এটা তো ম্যানেজমেন্টের একটা আলাদা প্ল্যান। এইটা আমরা শুধুমাত্র ধারণা করতে পারি যে এরকম একটা করা গেলে ভালো হয় হয়তোবা। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের আসলে এশিয়া কাপে তারা কোন লক্ষ্যে যাচ্ছে, অবশ্যই আমরা বলছি যে আমরা ফাইনাল খেলতে চাই, আমরা সেমিফাইনালের যোগ্য দল, বাট রিসেন্টলি আসলে যে পারফরমেন্স আমাদের টি-20তে, সেখানে খুব বড় একটা আশা কিন্তু আমরা করতে পারছি না। তারপরেও অল দ্য বেস্ট টিম বাংলাদেশ। একটা কথা বলতে চাই যা শেষ করার আগে, সেটা হচ্ছে এতদিন পরে আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত, চ্যাম্পিয়ন। উই জাস্ট ক্যানট গো জাস্ট ফর প্লেয়িং। সো ওই উদ্দেশ্যে গেলে উই হ্যাভ টু বি মেন্টালি স্ট্রেংথফুল এবং সাংঘাতিকভাবে নিজেদেরকে তৈরি করে যেতে হবে। অবশ্যই এটা বলার সাহসী বা কজন রাখে বাংলাদেশের প্রেক্ষাপটে। অনেক ধন্যবাদ ইমরোজ আহমেদ আমার সাথে থাকার জন্য।